বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। ভারতের নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের পর এসব জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের কাছে আবারও মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয় পক্ষই সম্মত হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আটক করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দিল্লিতে বাজিমাত ঢাকার কূটনীতিবিদদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত আনা থেকে শুরু করে ভিসা সহজ করা, সব মিলিয়ে ভারত সফরে রীতিমতো মাস্টার স্ট্রোক দেখালো নতুন বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে প্রথম দিল্লি সফরেই অভাবনীয় কূটনৈতিক সাফল্য বাগিয়ে এনেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরে কূটনৈতিক সাফল্য বাংলাদেশের বিএনপির সরকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। কারণ বাংলাদেশের মানুষ চায় যে ভারত সহ বিশ্বের আধিপত্যবাদী দেশের বিরুদ্ধে মাথা নিচু করে নয়, বরং তাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং আমাদের অধিকারকে তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে। আর সেটাই করেছে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি ভারত সফরে গিয়ে। কারণ ভারত এর আগে বিশেষ করে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে চলে আসা বিভিন্ন আসামিদেরকে তারা ফেরত নিয়েছে। সেই কারণে এবার বাংলাদেশ থেকে যে সমস্ত অপরাধীরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, বিশেষ করে সবথেকে বড় আলোচিত আসামি শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনি সহ যারাই সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে এবার স্পষ্টভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ। যে কারণেই এবার বাংলাদেশের নির্বাচিত বিএনপি সরকারের আহ্বানে সাড়া দিয়ে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে ভারত। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শেখ হাসিনাকে ভারতে গ্রেফতার করা হয়েছে এবং শেখ হাসিনা সহ ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে এবার ফেরত দিচ্ছে ভারত। সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে শেখ হাসিনাকে ফেরত এনে বাংলাদেশে বিচার করার পাশাপাশি আওয়ামী লীগকে আইনগতভাবে স্থায়ীভাবে নিষিদ্ধ করে আওয়ামী লীগের কপাল চিরতরে পুড়ে দিয়েছে বিএনপির সরকার। এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 24-এর 5ই আগস্ট। চলতি বছরের 12ই ফেব্রুয়ারি নতুন সরকার গঠন হয়েছে। তারা 2 মাস অতিক্রমের পথে এগুচ্ছে। এরই মধ্যে কেটে গেছে 20 মাস। শেখ হাসিনার আওয়ামী লীগের এই দুর্দিনে দেশেই ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও এমপি ডক্টর শিরীন শারমিন চৌধুরী, কিন্তু আটক কিংবা গ্রেপ্তার হননি। অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন 24-এর জুলাইয়ে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত হয়েছেন। এই ঘটনায় আওয়ামী লীগের দিবা স্বপ্নে রীতিমতো ছাই ছিটিয়ে দিল বর্তমান সরকার। শিরীন শারমিন গ্রেপ্তার শুধু একটি ব্যক্তিগত আইনি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যখন ক্ষমতায় রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং ঠিক তার আগেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশের সুপারিশ এসেছে, তখন এই গ্রেপ্তারকে অনেকেই বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিশ্লেষণ করছেন। আইনগতভাবে দেখলে শিরীন শারমিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও সহিংসতার অভিযোগে মামলা রয়েছে। সেই প্রেক্ষাপটে গ্রেপ্তার এবং রিমান্ড আবেদন স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার অংশ। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সময় নির্বাচনটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ
দীর্ঘ 20 মাস তাকে গ্রেপ্তার করা হয়নি। আবার নতুন সরকার গঠনের পর প্রথম দিকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কাউকে স্পর্শ পর্যন্ত করা হয়নি। কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের সুপারিশের পরপরই সাবেক স্পিকারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধারাবাহিকতা অনেকের কাছে একটি স্পষ্ট বার্তা তৈরি করছে। রাষ্ট্র এখন শুধু সাংগঠনিক নয়, প্রতীকী নেতৃত্বকেও আইনের আওতায় আনতে প্রস্তুত। অর্থাৎ এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করার মতো সংকেতও দিয়ে দিচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী মনে করেছিলেন কিছু সময়ের মধ্যেই তারা আবার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে মাঠ পর্যায়ে একটি ধারণা তৈরি হয়েছিল রাজনীতি নিষিদ্ধ করা স্থায়ী হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলেই ফেরা সহজ হবে। কিন্তু সাম্প্রতিক দুটি ঘটনা সেই ধারণাকে নড়বড়ে করে দিয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন এনে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান এবং সাবেক স্পিকার শিরীন শারমিনের গ্রেপ্তার, এই দুটি পদক্ষেপ মিলিয়ে একটি বাস্তবতা সামনে আসছে। রাজনীতিতে আওয়ামী লীগের দ্রুত প্রত্যাবর্তনের পথ আপাতত বন্ধ। এখানে সরকার হয়তো একটি কৌশলগত অবস্থান স্পষ্ট করছে, আর সেটি হলো শুধু দল নিষিদ্ধ করলেই হবে না, নেতৃত্বের জবাবদিহিও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় স্পিকার পদটি প্রতীকী, কারণ তিনি সংসদের প্রধান এবং আইন প্রণয়ন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। সেই জায়গা থেকে একজন সাবেক স্পিকারকে গ্রেপ্তার করা মানে রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক কাঠামোর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলা। বিশেষ করে শিরীন শারমিন ছিলেন দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং সংসদ পরিচালনার মুখ্য দায়িত্বে। তাই তাকে আইনের আওতায় আনা হলে সেটি একটি শক্তিশালী প্রতীকী বার্তা তৈরি করে। ক্ষমতার উচ্চতা দায়মুক্তি দেয় না। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপি সরকার সরাসরি বড় ধরনের দমন পীড়নের পথে না গিয়ে ধীরে ধীরে চাপ তৈরি করছে। এই কৌশলের কয়েকটি ধাপ স্পষ্ট। প্রথম ধাপ প্রশাসনিক পুনর্গঠন, দ্বিতীয় ধাপ আইন সংশোধন ও রাজনৈতিক কাঠামো পুনর্নির্ধারণ, আর তৃতীয় ধাপ হল প্রতীকী নেতৃত্বের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। শিরীন শারমিনের গ্রেপ্তারকে অনেক বিশ্লেষক এই তৃতীয় ধাপের সূচনা হিসেবে দেখছেন। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত শব্দটি হচ্ছে যদি এবং কিন্তু। কারণ এখন কয়েকটি সম্ভাবনা সামনে এসেছে। সম্ভাবনা 1, আরও শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার হতে পারে। সম্ভাবনা 2, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন দীর্ঘ সময়ের জন্য স্থগিত থাকতে পারে। সম্ভাবনা 3, সরকার একটি উদাহরণ তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার করলে একই পরিণতি হয়। দর্শক, অবশ্য এই সম্ভাবনাগুলো এখনো নিশ্চিত নয়, কিন্তু শিরীন শারমিনের গ্রেপ্তার সেই আলোচনা নতুন করে উস্কে দিয়েছে। বাস্তবতা হলো শিরীন শারমিনের গ্রেপ্তার আইনের কাঠামোর ভেতরেই ঘটেছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের দিক থেকে এটি একটি বড় ঘটনা। কারণ এটিতে ক্ষমতার শীর্ষ স্তরের একজন ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি নিষিদ্ধ রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এটি ক্ষমতা পরিবর্তনের পর রাষ্ট্রের অবস্থান কতটা কঠোর হবে তার ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে এই গ্রেপ্তার একটি বার্তা বহন করছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন নিয়ম তৈরি হচ্ছে এবং সেই নিয়মে পুরনো ক্ষমতার প্রতীকরা আর নিরাপদ নয়। আগামীতে এই তালিকায় আরও কাদের নাম উঠতে যাচ্ছে এখন সেটি দেখার বিষয়। এবার দিল্লিতে বাজিমাত ঢাকার কূটনীতিবিদদের। ওসমান হাদির খুনিদের ফেরত আনা থেকে শুরু করে ভিসা সহজ করা, সব মিলিয়ে ভারত সফরে রীতিমতো মাস্টার স্ট্রোক দেখালো নতুন বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে প্রথম দিল্লি সফরেই অভাবনীয় কূটনৈতিক সাফল্য বাগিয়ে এনেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সবচেয়ে বড় চমকটি এসেছে প্রত্যর্পণ চুক্তির ক্ষেত্রে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের ইতিমধ্যে ভারত সরকার গ্রেপ্তার করেছে এবং তাদের বাংলাদেশের হাতে তুলে দিতেও আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে দিল্লি। এর চেয়েও বড় সাহসী পদক্ষেপ ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে সরাসরি হস্তান্তরের অনুরোধ। 5 আগস্টের পর এই প্রথম ভারতের মাটিতে বসে নয়াদিল্লির চোখের দিকে তাকিয়ে হাসিনাকে ফেরত চাইল ঢাকা, যা প্রমাণ করে বাংলাদেশ এখন আর আগের সেই নতজানু অবস্থানে নেই। কূটনৈতিক এই মাস্টার স্ট্রোক এখানেই থেমে থাকেনি।
গত কয়েক মাস ধরে বন্ধ থাকা ভারতীয় ভিসা নিয়ে চরম ভোগান্তিতে ছিল দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। কিন্তু এই সফরের পরে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর কাছ থেকে দেশে বাড়তি ডিজেল ও সার সরবরাহের ইতিবাচক আশ্বাসও আদায় করে নিয়েছে ঢাকা। সবশেষে কূটনৈতিক চ্যানেলের বাইরেও একটি সরাসরি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধানের মাধ্যমে ভারতের ক্ষমতাসীন দলটির সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পৌঁছে দিয়েছেন। এটি মূলত রাষ্ট্রীয় প্রোটোকলের পাশাপাশি দলীয় পর্যায়ে সমান্তরাল যোগাযোগ স্থাপনের একটি কৌশলগত উদ্যোগ। এই পদক্ষেপ থেকে ইঙ্গিত মেলে যে আগের একতরফা ও প্রভুত্বগামী সম্পর্কের ধারা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক পুনর্নির্ধারণের চেষ্টা করছে। দিল্লির দীর্ঘদিনের আধিপত্যবাদী মনোভাবের বিপরীতে এটি ঢাকার একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী রাজনৈতিক চাল বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকা দিল্লির মধ্যে দীর্ঘদিনের জমে থাকা সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। আর সেই ধারাবাহিকতায় দিল্লিতে অনুষ্ঠিত সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকে হাদি হত্যা মামলার 2 আসামিকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। তবে এই ইতিবাচক অগ্রগতির মাঝেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ ইস্যুতে ভারতের কৌশলী অবস্থান নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এই প্রেক্ষাপটেই ঢাকা দিল্লির বৈঠকে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে, যেখানে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার গ্রেপ্তার 2 আসামিকে ফেরত পাঠাতে উভয় দেশ সম্মত হয়েছে। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফেরানোর বিষয়টি দ্রুত চূড়ান্ত করার উপর গুরুত্ব আরোপ করেন। তবে একই বৈঠকের ধারাবাহিক আলোচনায় বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের অনুরোধ জানালেও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিশ্রুতি পাওয়া যায়নি। বরং পুরো বিষয়টিতে দিল্লির কূটনৈতিক অবস্থান ছিল স্পষ্টভাবে সতর্ক ও সংযত, যা স্বাভাবিকভাবেই বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি ভারত সফরে গিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে শেখ হাসিনা সহ ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত চেয়েছেন। কারণ বাংলাদেশ ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী ভারতের পক্ষ থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন ভারতের আসামিদেরকে ভারত তারা প্রত্যাবর্তন করেছে বা ভারত তারা ফিরিয়ে নিয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে ওসমান হাদির খুনি তারপরে শেখ হাসিনা সহ যারা বাংলাদেশ থেকে গণহত্যাকারীরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে এখনও পর্যন্ত কাউকে ভারত ফেরত দেয়নি। যদিও ইতিমধ্যেই ভারতের কাছে ডক্টর ইউনূস সহ বর্তমান সরকার তারাও এই শেখ হাসিনা তারপরে ওসমান হাদির খুনি সহ সবাইকে ফেরত চেয়েছে, কিন্তু তারা স্পষ্টভাবে ওসমান হাদির খুনিদেরকে ফেরত দিতে কিন্তু পুরোপুরি সম্মত হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিষয়ে তারা নিশ্চুপ, এখনও পুরোপুরি তারা কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হয়নি। এতদিন তারা বিভিন্ন সময় কিন্তু বলেছে যে শেখ হাসিনা সহ আসামিদেরকে প্রত্যাবর্তন বা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তারা নির্বাচিত সরকারের কথা বা নির্বাচিত সরকারের সাথে তারা মূলত ডিল করতে চায় বা তাদের কথাই মানবে, নির্বাচিত সরকারের কথা। এখন কিন্তু বাংলাদেশে বর্তমানে নির্বাচিত সরকার, আর যাই হোক নির্বাচিত সরকার এটা বিশ্বের সব দেশ তারা মেনে নিয়েছে এবং তার স্বীকৃতি দিয়েছে। সুতরাং এখন এই নির্বাচিত সরকার এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছে। সুতরাং এখন ভারত কি করবে তাহলে? এখন কি শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামাল সহ যারা গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী তো তাদেরকে এখন কি তারা ফেরত দিতে বাধ্য? তো এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছে। তবে ডক্টর খলিলুর রহমান তিনি যে সেখানে গিয়ে ওসমান হাদির খুনি এবং শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, এটা এদেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হয়েছে, যদি তার এই দাবি সত্য হয়ে থাকে বা এই পদক্ষেপটা সত্য এবং
মানে সত্যিকার অর্থেই তারা এটা চায়, তাহলে অবশ্যই এদেশের মানুষ বিএনপি সরকারকে বাহবা দিবে এবং বিএনপি সরকারকে সাধুবাদ জানাবে। এদেশের মানুষের যেই আশা আকাঙ্ক্ষা সেটা বুঝে যদি সেই অনুযায়ী পদক্ষেপ বিএনপি সরকার নিতে পারে, তাহলে বিএনপি সরকার আরও অনেক সামনে এগিয়ে যেতে পারবে। কিন্তু যদি এদেশের মানুষের ম্যান্ডেট বিরোধী কাজ করে, ম্যান্ডেট বিরোধী সিদ্ধান্ত নেয়, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বিরুদ্ধে কাজ করে, তো তাহলে বিএনপির সরকার তারা সামনে বেশি অগ্রসর হতে পারবে না। তো ভারত যে ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত দিতে সম্মত হয়েছে, এটাও আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের সংবাদ। সুতরাং তাদেরকে যদি ফেরত দেয় তো কমপক্ষে ওসমান হাদির খুনিদের বিচারটা বাংলাদেশে হতে পারে। হয়তো শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের আসামিদেরকে ফেরত দেয় কিনা সেটা হয়তো ভারত তারা পরবর্তীতে পদক্ষেপ নেবে বা তারা তাদের সিদ্ধান্ত জানাবে। তো আপনার মতামত কি এ বিষয়ে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।